হ্যালো গাইস, আমরা এখন ঘুরতে এসেছি। কিভাবে খড়গপুর হাইওয়েটা যেটা পার করে এলাম, বাঁ হাতে ক্লাচ, ডান হাতে ব্রেক। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়। হ্যালো গাইজ, আজকে ব্লগটা বাড়ির থেকে শুরু হচ্ছে। তো আজকে হচ্ছে শুক্রবার। প্রত্যেক ফ্রাইডে আমি বাড়ির থেকে সকালবেলা বেরোই। কাজ থাকলে কাজে যাই, না হলে কোথাও না কোথাও যাই। বেসিক্যালি আমরা কলকাতা যাব। আমরা বলতে আমি আর সাথে আরেকজন যাবে, সেটা বুঝতেই পারবে একটু পরে। এই জাস্ট এখন টাইম হচ্ছে 6:20। এখান থেকে বেরিয়ে একটু চা ফা খাবো। একটা খুব বড় সমস্যা হয়ে গেছে। টোটাল আমার মোটো ব্লগিং সেট আপ আর আনবক্সিং নিয়ে যে ভিডিওটা আমি শ্যুট করেছিলাম, সেটা কাল রাত্রে আমি এক্সপোর্ট চাপিয়ে দিই। লাস্ট আমি দেখেছি একটা অবধি, তখন হয়তো 10% কি 15% পর্যন্ত হয়েছিল। এখন এসে দেখছি পিসি শাটডাউন হয়ে পড়ে রয়েছে। এখন ফের আমাকে এক্সপোর্ট শুরু করতে হলো। দেখছো, এই জাস্ট এক্সপোর্টটা চালু হচ্ছে। এখানে দাঁড়িয়ে একটু চা খেলাম, কিছু খাবার টাবার খেলাম। সকালবেলা প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তো এখন এখান থেকে যাব মেমারি। তো আজকে ওয়েদারটা খুব ভালো রয়েছে। আজকে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, আজকে একটু মেঘলা মেঘলা আবহাওয়া রয়েছে। টোটালি রোদের কোনো দেখা নেই। মানে আমার বাড়ির থেকে 27 কিলোমিটার মতো রাস্তা। রাস্তাটা নতুন পিচ এটা, কিন্তু একটা ড্রব্যাক হচ্ছে এই রাস্তায় এত বেশি স্পিড ব্রেকার রয়েছে, মানে যেতে যেতে মাথা খারাপ হয়ে যায়। জাস্ট প্রত্যেক 1 কিলোমিটার 2 কিলোমিটার অন্তর অন্তর 2, 3, 4 করে স্পিড ব্রেকার। এটা সেফটির থেকে বেশি আনসেফ এটা। এই স্পিড ব্রেকারগুলো যদি দিতেও হয় এত বেশি, তাহলে কিন্তু অনেকটা দূরে দূরে স্পিড ব্রেকারে যে ওয়ার্নিংগুলো থাকে, রাস্তায় যে লাইন্সগুলো দেওয়া থাকে, সেইগুলো অন্তত দিয়ে দেওয়া দরকার। তো মেমারি চলে এসেছি। এখন এখানে দাঁড়িয়ে একটা চা খাবো। তো আমার মাইগ্রেনের মেডিসিনটা আমি সকালে নিতে আজকে ভুলে গেছি। তো আমার মনে হচ্ছে আজকে আমাকে ভালো রকম ভুগতে হবে। আর একটা সমস্যা হচ্ছে যে আকাশে যা অবস্থা দেখছি, মেঘটা কিন্তু বাড়ছে, সাথে কিন্তু বর্ষাতি আমাদের নেই। তো বাবা, অলরেডি বৃষ্টি শুরু হয়েছে। বলতে না বলতে বৃষ্টি চালু হয়ে গেল। মেঘের অবস্থা দেখে প্রচণ্ড ভয় লাগছে। পিছনে মেঘের অবস্থা দেখতে পাচ্ছ, যে কোনো টাইমে বৃষ্টি নেমে যেতে পারে। তো চা খেয়ে একটুখানি বসেছিলাম এখানটাতে, গোপ্রোটা একটুখানি চার্জ দিয়ে নিলাম। তো এই ডান দিকটা দিয়ে চলে যাচ্ছে যোগগ্রামের রাস্তা। এই দিকটা হচ্ছে, এটা হচ্ছে ওল্ড দিল্লি রোড। এইটা দিয়ে তুমি খন্ন্যান, ব্যান্ডেল, হুগলি, চন্দননগর এই সমস্তর উপর দিয়ে গিয়ে ডানকুনিতে এই রাস্তাটা উঠছে। আর ওই দিকটা দিয়ে বাইপাসটা গিয়ে ডানকুনিতে জয়েন হচ্ছে। খন্ন্যান অলমোস্ট 25 কিলোমিটার্স, নিয়ারলি অ্যাবাউট 30 মিনিটস লাগবে। রিফিউলিং এখনও একটু পরে করব, মানে ল্যাদ লাগছে খুব। তার উপর যদি এরকম জিটি রোড দিয়ে বাইক চালানো যায়, সব থেকে মজা। এখন এখান থেকে পান্ডুয়া প্রায় 4 কিলোমিটার মতো। হ্যাঁ, এই তো পান্ডুয়া ক্রস করছি। দাঁড়াও, 10 মিনিটের মধ্যে ঢুকছি। 10 মিনিটও লাগবে না। হেলমেটটা কি করে ভুলে গেলাম আজকে। বাস্তব কাজ করবার 200 টাকা দিয়ে হেলমেট কিনে নেবো। হ্যাঁ হয় 200, খুব জোর 300 টাকায় তো পাওয়া যাবে। সমস্যা হচ্ছে যে বাড়ির থেকে আজকে হেলমেটটা আনতে ভুলে গেছি। মানে আমার হেলমেটটা তো পরে এসেছি, ওর হেলমেটটা আমি আনতে ভুলে গেছি। তো এবার কলকাতা গেলে কিন্তু দুটো হেলমেট মাস্ট। এটা একটা খুব বড় সমস্যা। তো এখন একটু চাপ হয়ে গেল। মনে হচ্ছে একটা হেলমেট রাস্তায় কিনতে হবে। রাস্তার ধারে হেলমেট নিয়ে ছোটোখাটো দোকান বসে, ওই দোকানগুলো থেকে যদি হেলমেট পেয়ে যাই, তাহলে পরে সব থেকে সস্তায় পাওয়া যায়। দেখতে পাচ্ছ, ভালো লাগছে। তো এখানটায় দাঁড়িয়ে একটা হেলমেট নিয়ে নিলাম। আমরা তো ওই হেলমেটটা কিনেছিলাম 1500 টাকা দিয়ে, সব থেকে ঠকা ওইটা। হ্যাঁ, ওই হেলমেটটা ঝনঝন করে হেলমেটটা।
রাস্তায় বেরিয়ে যায়, এরপর অনেকটা লেট হয়ে গেল, 9টা অলরেডি বাজছে। এই জাস্ট মগরা থেকে বেরিয়ে এলাম, এই নিচে এই দিকটা চলে যাচ্ছে কল্যাণী, এদিকে চলে যাচ্ছে ডানকুনি রোড। ওইদিকে আসার পথে ওই উপরটা দিয়ে এই দিক দিয়ে যাওয়া যায় কল্যাণী। এই জায়গাটা দেখতে খুব ভালো লাগে। এই রোডটাতে আমার বাইক চালাতে সব থেকে বেশি ফান লাগে। 2 ওয়ে লেন, গাড়ির চাপ খুবই কম। অলরেডি এখন বাজছে হচ্ছে যে 9টা 10, আর বাঁদিকে হচ্ছে এই রাস্তাটা হচ্ছে ব্যান্ডেল চলে যাচ্ছে, ব্যান্ডেল স্টেশন। সব থেকে ব্যান্ডেলের যেটা আকর্ষণীয় জিনিস সেটা হচ্ছে যে ইমামবাড়া। সুন্দর জায়গা, বিশেষ করে যদি তুমি বিকেলের টাইমে যাও আর যদি সেখানে একটা সানসেট পেয়ে যাও প্রপার, আরও ভালো লাগবে দেখতে। ওখানে গিয়ে নদীতে একটুখানি নৌকো চললে, যেভাবে মেঘ করে আছে তাতে যদি বৃষ্টি নেমে যায় তাহলে পরে খুবই মুশকিল হয়ে যাবে। বাঁদিকে চলে যাচ্ছে চন্দননগর। চন্দননগর হচ্ছে একটা ইমোশন। চন্দননগর স্ট্যান্ডটা আমার সব থেকে ভালো লাগে। ডানকুনি চলেই এসছি, আর এই জাস্ট শ্রীরামপুর ক্রস করলাম, আর কয়েক কিলোমিটারের মধ্যেই ডানকুনি। কিছু খেয়ে নিই। হ্যালো গাইজ, আমরা এখন ঘুরতে এসেছি। আমরা এখন কোথায় আছি? 32 কিলোমিটার দেখাচ্ছে। আমরা খড়গপুর হাইওয়েতে আছি। এই সামনে এখানটা থেকে কোথাও একটা বাঁদিকে ভাঙতে হয়, আমি যত জানি। ডিসেম্বর 31 আমরা গেছিলাম বাগদা। আমার এই বাইকটা নিয়ে গেছিলাম। এই রোডে 130, 135 কন্টিনিউয়াসলি ক্রুজ করা যায়, কোনো প্রবলেম নেই। তো এই রোড ধরে আমরা পুরো খড়গপুর অবধি গেছিলাম। খড়গপুর থেকে আমরা বাঁদিকে ভেঙে গেছিলাম। বাগদাটা অ্যাকচুয়ালি উড়িষ্যাতে। এত সুন্দর যদি লেন হয়, গাড়ি চালিয়ে আলাদাই সুখ। কোন দিকটা এখনো সোজা? তো সেই ব্যাগ ও নিয়ে পিছনে আমার R15-এ বসে ওই 400 কিলোমিটার ও আমার সাথে গেছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে এর মতো ভালো পিলিয়ান আমি কাউকে আজ পর্যন্ত বসাইনি। বাইক চালাতে চালাতে আমার পাগুলো ব্যথা হয়ে যায়, কিন্তু ওর কোনো ব্যাপার নেই। ব্যথা হলেও ও চুপ করে বসে থাকবে। ওই যে 42 বিল্ডিং, আমার পরিণীতাতে মানে বাবাইদের সঙ্গে দেখা করতে আসবে শুভশ্রী, এখানটায় হাত ধরে ওরা একসাথে হাঁটবে। তো ওই সিনটা বোধহয় এই জায়গায়, কোনো একটা জায়গার। খুব সুন্দর দেখতে লাগে এই রাস্তাটা। যখন কলকাতা কেউ ফার্স্ট টাইম আসবে আর এই রাস্তাটা দিয়ে ঢুকবে, তখন কিন্তু তার ফার্স্ট ইমপ্রেশনটাই কিন্তু দারুণ হয়ে যাবে কলকাতার। রাস্তাগুলো কত ক্লিন দেখো। কোনো ডেস্টিনেশনটাকে আমরা ভালো লাগে না। এই যতক্ষণ বাইকে যাচ্ছি ভালো লাগছে, এখনই নেমে কোনো কাজ থাকলে আর ভালো লাগবে না। এই দেখো ইডেন গার্ডেন। গাড়িটা এখানে রেখে দাও, দিয়ে ঘুরে ঘুরে কেনো। কেন? দাম দর করে কিনতে হবে তাই। আমি একটা 300 টাকা 400 টাকা মাল কিনবো, দিই তার জন্য ঘুরে ঘুরে দাম দর করবো? তাও ঘুরতে হবে। কিন্তু অ্যাক্সেসরি কিনবো, আমি জামা প্যান্ট থোড়ি কিনবো। ফুটপাথ থেকে তো মাল কিনতে জানো না, আমি জানি। আমাকে জিজ্ঞেস করো, ঘুরে ঘুরেই কিনতে হবে। চলো এইখান থেকে এই ডেড ক্যাটটা পাওয়া যাবে, শুধু ফারটা? না না, এতক্ষণে আসছে একটা প্রপার ভিউ। মাউন্টসগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমরা যাব ওয়েলিংটন মার্কেট। এখানে আমি একটা USB পোর্ট লাগিয়ে নেব, যার ফলে কি হবে, আমি গোপ্রোটা বাইক চালাতে চালাতে আমি জাস্ট এখানে কানেক্ট করে রেখে দেবো। চার্জ হতে থাকবে, শ্যুট হতে থাকবে। বাইকের চার্জারটা লাগানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ। তো এখন আপাতত নিউ মার্কেটের দিকে যাচ্ছি। ওখানে কিছু যদি কেনাকাটা করতে হয়, ও বলছিল একবার যাবে, তাহলে একবার ঘুরে আসি। বিচ্ছিরি দেখতে লাগছে এটা। এত ভিড়ের মধ্যে কি হয়। অনেক বিরিয়ানির দোকান রয়েছে, যেমন সামনে আমিনিয়া টামিনিয়া রয়েছে। এগুলো প্রচণ্ড ওভার হাইপড, ওভার রেটেড প্রচণ্ড। তো সমস্ত কাজ কারবার হয়ে গেল। বাজছে 1:37। কোনই গন্ডগোল হয়ে যাচ্ছিল।
মানে আমার আয়ত্তের বাইরে। আমি এই পার্টটা কখনো আসিনি। আমি কলকাতায় থেকেছি 3 বছর, সেটা নামেই থেকেছি খালি, আমি কিছু চিনতে পারিনি। ভিক্টোরিয়াটাকে নিয়ে একটা ভিডিও বানাবো, আর একটু কাছে যেতে হবে। তো ময়দানে এসেছি, আজকে রোদ একদমই নেই। আর এই যে পিছনে দেখতে পাচ্ছ ভিক্টোরিয়া, খুব সুন্দর এখান থেকে ভিউটা আসছে। তারপরে এইদিকে পিছনে আছে দ্য 42, দ্য হাইয়েস্ট বিল্ডিং অফ কলকাতা। এখানে খানিকক্ষণ বসবো, কিছু ফটো শ্যুট করবো, কিছু ভিডিও শ্যুট করবো। এই এতক্ষণে দুপুর নাগাদ একটু রোদ উঠলো। গোপ্রোটায় চার্জের খুব প্রবলেম। যাই হোক, চার্জারটা নিয়েছি এখানে ব্যবস্থা করে। তো শুধু একটা চার্জারের জন্য একটা কেবল কিনতে হবে, তাহলেই মিটে যাবে। চলে এলাম ডানকুনি। এতক্ষণ যে কিভাবে খড়গপুর হাইওয়েটা পার করে এলাম, এত ঘুম পেয়েছে ধারণার বাইরে। আমার কিছু খেয়ালই নেই রাস্তায় কি হয়েছে না হয়েছে। আচ্ছা, এখান থেকে বর্ধমান 100 কিলোমিটার, মগড়া 35, বৈদ্যবাটি 13। এই হচ্ছে একটা গাড়ি, হন্ডা সিভিক, আগুন গাড়ি। আমার সব থেকে পছন্দের সেডান হচ্ছে হন্ডা সিভিক। একটা ছোটোখাটো রেসিং কার বলতে পারো, যার পাওয়ার তার সাথে লুক তো আছেই। মানে 2024-এর যদি হন্ডা সিভিক তুমি দেখো, তোমার অন্য কোনো সেডান ভালোই লাগবে না ওই রেঞ্জের মধ্যে। মানে প্রত্যেকটা জিনিসের যা প্লেসমেন্ট করেছে, যে কার্ভসগুলো দিয়েছে, মানে অসাধারণ। কিন্তু দেখো 360 ডিগ্রি ক্যামেরা থেকে আরম্ভ করে সব কিছুই গাড়িতে রয়েছে, অসম্ভব গাড়ি। আর তার আগের বার খেয়েছিলাম বাইকার্স ঠেক। তো বাইকার্স ঠেকটা মানে এস্থেটিক্যালি ভালো, কিন্তু খাবার দাবার অতটা ভালো কোয়ালিটি না। চিকেনগুলো থেকে আমাদের বর্ধমানের খাবার অনেক বেটার। আর যদি বিরিয়ানির কথা বলো, বিরিয়ানি আমি বাইরে কোথাও সেরকম খাই না। কলকাতাতে কিন্তু যেখানেই তুমি রাস্তার ধারের কোনো বিরিয়ানিও যদি খাও, সেখানে খেলেও কিন্তু তোমার মন ভরে যাবে খেয়ে। ওরা ফাইন বিরিয়ানি করে, কোনো হাই যাবি, কোনো কিচ্ছু বেশি মশলা থাকে না। বর্ধমানে শুধু ডালদা আর পাম তেল। এখানে এসেছিলাম, হ্যাঁ, তাহলে তো বাজে খাবার এদের পড়েছে। যেটা হাইওয়ে ধাবা বলছিলাম, ওটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে এক্সপ্রেস ধাবা ছিল। এখানেই আমরা আগে খেয়েছিলাম। এদের খাবারটা মোটামুটি ভালো, খারাপ না। ফোনটা কতটা চার্জ হলো? 10। তো এক্সপ্রেস ধাবা এসে পৌঁছেছি। এখন প্রচণ্ড খিদে। তো অর্ডার করলাম হচ্ছে যে চিকেন কষা, আর তার সাথে চিকেন ফ্রাইড রাইস। তো আমি জেনারেলি ফ্রাইড রাইস খেতে পছন্দ করি না। আমি সাধারণত যখনই কোথাও রেস্টুরেন্টে বা হোটেলে কোথাও খাই, তখন আমি ভাত খাওয়াটাই প্রেফার করি। সাধারণত আমি স্টিম রাইস নিই, তার সঙ্গে চিকেন কষা, ডাল এইসব খাই। তো ওর খুব ফ্রাইড রাইস খাওয়ার ইচ্ছে ছিল আজকে, সেই জন্য বললো যে ফ্রাইড রাইস খাওয়া। আমি বললাম ঠিক আছে। তো খাবার চলে এসছে, খাবার অর্ধেক খাওয়া হয়ে গেছে। চিকেন ফ্রাইড রাইস, শুধু চিকেনই দেখতে পাচ্ছি, আর বাকি ফ্রাইড রাইসে একটু শুধু ভাত, স্বাদ কিছু নেই। খাওয়া তো হয়ে গেছে। এরপর এখন এখান থেকে বেরোবো, চন্দননগর যাব। চন্দননগরে একটা ফ্রেন্ড আছে, তো তার ওখানে যাব, একটু বসবো, একটু রেস্ট করব। তারপর ওখান থেকে একটু বিকেল একটু সন্ধে করে স্ট্যান্ডে যাব, একটু স্ট্যান্ডে ঘুরবো। ঘুরে টুরে ওকে ট্রেনে চাপিয়ে দেবো, ও বাড়ি চলে যাবে। তারপর আমি রাতটুকু ফ্রেন্ডের কাছে থেকে সকালবেলা আমি এখান থেকে বেরিয়ে যাব। কেন যে মন খারাপে এসেছি রাত পারাতে, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পাড়ের পানে উদাসী মন চায়। তো বিকেলের এই সোনালি আকাশটা দেখতে খুব ভালো লাগে আমার। তাপমাত্রা একদম সহ্যের মতো, তার সাথে একটু ফুরফুরে হাওয়া দিচ্ছে, আর তার সাথে যদি তোমার সঙ্গে তোমার পছন্দের নারী থাকে, তাহলে আর তো কোনো কথাই নেই। বাঁ হাতে ক্লাচ, ডান হাতে ব্রেক। কোনটা আস্তে আস্তে ছাড়বে? হ্যাঁ, নিচের দিকে একটা নাও, স্টার্ট দাও। গিয়ারে একে আছে, এরপরে উপর দিকে যাবে। পিক আপটা বাড়াতে হবে।
পিক আপটা বাড়াতে হবে, ক্লাসটা ছাড়তে হবে, এবার দুয়ে দিতে হবে। পা তোল, দুয়ে দে, চলো 3। তো বন্ধুরা, চন্দননগরে আবার দেখা হলো। যদি আমার ভিডিও দিয়ে কাউকে আমি ইন্সপায়ার করতে পারি যে শহর হিসেবে কেমন আমি জানি না, তবে চন্দননগরের ওই স্ট্র্যান্ড রোডটা আমার খুব বেশি আমাকে অ্যাট্রাক্ট করে। অক্টোবরের টাইমে যদি তুমি কখনো স্ট্র্যান্ডে আসলে দেখতে পাবে যে ওখানে বসে একটা আলাদাই অনুভূতি। তো এখন আমরা যাচ্ছি স্ট্র্যান্ডের দিকেই। আপাতত এখন আছি আমরা চন্দননগর স্টেশনের কাছে। এখানে প্রচণ্ড ঘিঞ্জি ব্যাপার এখানটা। এই হচ্ছে স্টেশনের রাস্তা, বাঁদিকে পিছনে। ফার্স্টে আমাদের কিছু খেতে হবে। তুমি সবসময় চেষ্টা করবে কীভাবে সামনের জনকে তুমি একটা ভালো কথা বলতে পারবে, সে শুনে খুশি হলো বা হাসলো বা কিছু এই ধরনের কিছু। কিন্তু নিজের সঙ্গে তুমি যখন সময় কাটাবে, একা যখন তুমি থাকবে, তখন কিন্তু বেসিক্যালি সম্পূর্ণটা তোমাকে কারোর জন্য কিছু করতে হবে না। তুমি যেটা করবে অন ইওর ওন। সোলো ট্রাভেলস বলে একটা ফ্রেজ রয়েছে, খুব এস্থেটিক লাগে। আজকাল ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিং করে শব্দটা, যে সোলো ট্রাভেল, সোলো ট্রাভেলিং, এইসব এক্সপ্লোর ইয়োর সেলফ হ্যাশট্যাগ। কিন্তু ঘটনা হচ্ছে যে অ্যাকচুয়াল যেটা ব্যাপার সেটা হচ্ছে যে একা একা যদি ঘোরা হয়, সেখানে তুমি তোমার চিন্তা ভাবনার সাথে খেলা করতে পারবে। কারোর সাথে থাকলে কিন্তু সেগুলো তুমি সময় পাবে না, প্রথম কথা সেগুলো করে উঠতে পারবে না। বেদনার কলি তুমি দাও ভালোবেসে মধু, ফুল ফোটানোর চলে আমি চিনে নে। তো বন্ধুরা, এটা হচ্ছে চন্দননগর স্ট্র্যান্ড। সকাল থেকে বলছি, সেইটা হচ্ছে এই জায়গাটা। তো গোপ্রোর ক্যামেরায় কেমন দেখাচ্ছে আমি জানি না। ইনস্টাগ্রাম আইডিতে আছো, তারা অলরেডি দেখেছো, বহুবার দেখেছো। আমার ইনস্টাগ্রামে আইডিটা দেওয়া থাকলো, তো তোমরা চাইলে ফলো করতে পারো। এই যে সাইডে বেঞ্চগুলো করা রয়েছে, এই বেঞ্চগুলোতে সব বসে, এখানে বসে আড্ডা মারে। এখানে কেউ সকালবেলা মর্নিং ওয়াক করে, বিভিন্ন এখানে দোকানপাট বসে। সামনে ওদিকটা দেখাচ্ছি চার্চ আছে একটা, এই ডান দিকটা, এটা হচ্ছে যে সামনে ওই যে দেখা যাচ্ছে চার্চ রয়েছে। আর এই চারিপাশে চারিদিকে শুধু এখানে জন্মের আগেও জন্ম, পরেও জন্ম, তুমি এমন সুরেরও গভীর সুরে পদাবলীর ধরন যেমন। কথা নয় নীরবতা, সজলতা রাখোর ধরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন, তুমি চোখের তারায় আয়না ধরো। এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। 1670 বা তারপর ফরাসিরা, অর্থাৎ এখন যারা ফ্রেঞ্চ, তারা প্রথম এখানে জাহাজ নিয়ে আসে। এখানে ব্যবসার সূত্রে জাহাজ নিয়ে এখানে ঢোকে। তারপর তারা একে একে এখানে 2-3টে গ্রাম নিয়ে তারা চন্দননগর শহরটা তৈরি করে। এবার চন্দননগর নামটার পিছনে অনেকগুলো মতভেদ আছে। যেমন প্রথম হচ্ছে, কে বলে যে চাঁদের নগর একটা নাম ছিল, সেখান থেকে চন্দননগর নাম এসেছে। চাঁদের নগরটা কেন হলো না, তখন নাকি যারা ফরাসিরা যারা এসেছিলেন, তারা এই নদীটাকে তারা অনেকে মনে করতেন যে চাঁদের মতন উজ্জ্বল, সেইখান থেকে একটা চাঁদের নগর বলে একটা নাম এসেছিল। সেটা একটা মতবাদ। আর একটা দ্বিতীয় ঐতিহাসিকবিদরা যারা বলে
তারা বলছেন যে এখানে অনেক নাকি চন্দন গাছের চাষ হতো, সেখান থেকে নাকি চন্দননগর নাম এসছে। আর একটা যেটা লোকাল মতবাদ রয়েছে যে এখানে মা চণ্ডীমঙ্গলের মন্দির থাকার জন্য এখানে নামটা এসেছে চন্দননগর। তো আমি একটা ছোট্ট ইনফরমেশন দিই যে চন্দননগরকে কিন্তু আর একটা নাম ছিল যেই নামে ডাকা হতো চন্দননগর নাম আসার পূর্বে, সেটা হচ্ছে ফরাসডাঙ্গা। যেহেতু ফরাসিরা এখানে আসে প্রথম ঘাটিগাড়ে, তো সেই হেতু এখানে চন্দননগর নাম হওয়ার আগে এই অঞ্চলটাকে ফরাসডাঙ্গা বলে মানুষজন চিনত। পরে এখানে 3টে গ্রাম নিয়ে নাকি চন্দননগর তৈরি হয়, আর তারপর আস্তে আস্তে এই জায়গাগুলো তৈরি হয়। তো পরে চন্দননগর থেকে ভারী মাত্রা এখান থেকে ট্রেডিং চালু হয় ইউরোপে। এখান থেকে যেমন ধরো সিল্ক, দুধ, এই সমস্ত পণ্য, আরও অনেক জিনিসপত্র যেগুলো ইউরোপে এখান থেকে ডিরেক্টলি জাহাজের মধ্যে এক্সপোর্ট হতো। তো এই হচ্ছে চন্দননগরের ইতিহাস। চন্দননগর হচ্ছে কলকাতার থেকেও পুরনো একটা শহর। কলকাতা হয়তো আজ থেকে 300 বছর আগে তৈরি হয়েছে, কিন্তু চন্দননগর তারও আগে একটা পুরনো শহর। কথার উপরে কেবল কথা সিলিং ছুঁতে চায়। যদি কখনো সময় পাও, যদি চন্দননগর আসা হয়, তাহলে স্ট্যান্ডটা আমি বলবো অবশ্যই ঘুরে যেও। তো গুড মর্নিং বন্ধুরা, এখন সময় হচ্ছে 5:53। এখান থেকে কল্যাণী 22, বর্ধমান 80। তো ফার্স্ট মর্নিংয়ে আজকেও কিন্তু দেখা যাচ্ছে রোদ কিন্তু কিছু নেই, মোটামুটি একটা নিম্নচাপের মতো আবহাওয়া আজকেও রয়েছে। 7:20-25-এর মধ্যে আমাকে বাড়ি পৌঁছাতে হবে। তো বেসিক্যালি এই ভোরবেলা ওটা মানে কষ্টেরই ব্যাপার। 6টার দিকে আমি ঘুম থেকে উঠেছিলাম, কিন্তু তার জন্য ঘুমিয়ে গিয়েছিলাম রাত্রেবেলা 12টার মধ্যে। একটা মোটামুটি 6 ঘন্টা, 5 ঘন্টা, 5.5 ঘন্টা, 6 ঘন্টার একটা ঘুম হয়েছে ভালো। আজকে সেক্ষেত্রে কিন্তু গত রাত্রে ঘুমাতে প্রায় 1টার উপর বেজে যায়, আর সেই জায়গায় ঘুম থেকে উঠতে হচ্ছে 5:30টার মধ্যে। ডিরেক্ট বাড়ি, আর কোথাও দাঁড়াবো না, একদম ডিরেক্টলি বাড়ি চলে যাবো। তো এখান থেকে আমার বাড়ির ডিস্টেন্স হচ্ছে 60 কিলোমিটার অলমোস্ট। তো 1 hour and 30 minutes এখান থেকে টাইম দেখাচ্ছে। তো আমার মনে হয় 7:30টার মধ্যে পৌঁছেই যাবো। এখন বাজছে 6:11। ওই সকালবেলা বাইক চালাতে একটা আলাদা এনার্জি আসে, আর রাত্রেবেলা বাইক চালাতে সব থেকে বেশি কষ্ট হয় রাত্রে। তো এখান থেকে উপরটা দিয়ে কল্যাণী, এদিকে বর্ধমান। প্রথম খুব ভুল হতো, ওই উপরটা দিয়ে চলে যেতাম, তারপর গিয়ে ওইখানে নেমে তারপর আবার ফের ব্যাকে আসতে হতো। মগরার এই জায়গাটায় হয় সব থেকে ভয়ঙ্কর জ্যাম। মানে যদি তুমি সকালবেলা 10টা নাগাদ এই জায়গাটাতে আসো, 9টা 10টা নাগাদ কি 11টা, তাহলে কিন্তু এখান থেকে বেরোতেই 15 মিনিট লেগে যায় এই জায়গাটা, এই পোর্শনটাতে। পান্ডুয়াটা একটা বড় জায়গা, ভালো বাজার রয়েছে, পান্ডুয়াতে স্টেশনও রয়েছে। পান্ডুয়াটা পঞ্চায়েত এলাকা, এইটা আমার ঠিক প্রথম হজম হতো না যে পান্ডুয়াটা কেন পঞ্চায়েত এলাকা থাকবে। আমাদের কুসুমগ্রামে যদি স্টেশন থাকতো, তাহলে পরে কুসুমগ্রামটা কবেই পৌরসভা হয়ে যেত। এই পান্ডুয়ার এই স্পিড ব্রেকারগুলো এত বিরক্তিকর। এখানে কম করে 27টা 30টা স্পিড ব্রেকার আছে। আমি এখানটায় স্পিড আর কত কমাবো, আমি এরকম দাঁড়িয়ে যাই বাইকের উপরে, স্পিড ব্রেকারগুলো পার করে নিই। বাপরে। আর R15 দাঁড়িয়ে চালানো খুব কঠিন। বলতাই কামড়ে দিয়েছে পায়ে, মৌমাছি বা বলতা কিছু একটা হবে। ফাক। তো এখান থেকে মেমারি 14 কিলোমিটার রাস্তা, আমাকে এটা কভার করতে হবে। আমার হাতে টাইম রয়েছে কতটা দেখে নিই, এখন বাজছে 6:43। আমাকে 7:30টার মধ্যে যদি বাড়ি ফিরতে হয়, জন্য এই 14 কিলোমিটার রাস্তাটা আমাকে অন্তত 8 থেকে 9 মিনিটের মধ্যে কভার করতে হবে। অ্যাজ ইউজুয়াল মেমারি রেলগেট পড়ে গেছে। সঙ্গে বাইক আমার রিজার্ভও পড়ে গেছে। এই রিজার্ভে 60-65 কিলোমিটার তো যায়, এখান থেকে আমাকে যেতে হবে মাত্র 27। কোনো অসুবিধা নেই, বাড়ি গিয়ে পরে রিফিউল করে নেবো। বাড়ি কভার করতে হবে 27 কিলোমিটার রাস্তা।
আমি কেন জানি না মেমারিটা আমার ভালো লাগে না। যদিও মেমারিতে আমি 2 বছর থেকেছি, মেমারিতে আমার ভালো লাগে না বলতে কিছু কিছু জিনিস আছে যেগুলো মেমারিতে খুব বিরক্তিকর। যেমন একটা এখন নতুন হয়েছে, কিন্তু আগে কিছুদিন আগে অবধিও মেমারিতে একটা ভালো রেস্টুরেন্ট ছিল না। তো একটা জিনিস আমি হঠাৎ করে লক্ষ্য করলাম যে আমার যে ABS এর মোটরটা বন্ধ ছিল সেটার একটা সিগন্যাল এখানে শো করছিল ইয়েলো কালারের, সেটা লক্ষ্য করবে। তো ওটা কিন্তু এখন বন্ধ রয়েছে, তার মানে ABSটা ওয়ার্ক করছে। তার মানে এটা থেকে কনফার্ম হয়ে গেলাম যে ABS এর মোটরটা কিছু গন্ডগোল হয়নি, কোথাও একটা কোনো সেন্সারের প্রবলেম হচ্ছে। তো যেটা একটুখানি FI চেক করলে ঠিক হয়ে যেতে পারে, অথবা যদি সেন্সারের ওয়্যারটা খারাপ হয়ে গিয়ে থাকে তাহলে পরে সেন্সারের ওয়্যারটা চেঞ্জ করতে হবে। এরপর একটা ক্রুজার বাইক না নিলেই দেখছি নয়, মানে এই ভার্সন 3 আর চালানো মুশকিল হয়ে যাচ্ছে, সেই এনার্জিটা আর নেই। দেখো হাতগুলো দেখো লাল হয়ে গেছে, প্রেশার পড়ছে। তো 1-1.5 ঘন্টা চালালে খুব একটা অসুবিধা হয় না। যেমন চন্দননগর থেকে বাড়ি ফিরেছি, এটাতে খুব একটা আনকমফোর্টেবল কিছু হয় না, কিন্তু তার বেশি হয়ে গেলে মানে 2 ঘন্টা বা তারও বেশি যদি হয়, আর সব থেকে প্রবলেম হয় জ্যামের মধ্যে। লাস্ট আমরা যে 42 কিলোমিটার সেই রাস্তাটার মধ্যে কভার করলাম অলমোস্ট 35 মিনিটসের আছে। তো এখন ফেরত চলে এলাম কুসুমগ্রাম আমার জায়গায়। তো ব্লগটা এখানেই শেষ করব। আর এখন বাজছে 7:23, ব্লগটা এখানেই শেষ করতে হবে। এটা হচ্ছে আমাদের বাস স্ট্যান্ড, এটা আমাদের বাজার। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করো। আর কখনো চন্দননগর এসেছো কি সেটা জানাতে পারো। আর চন্দননগর কখনো যাওয়া হলে স্ট্যান্ড রোডটা একবার অবশ্যই ঘুরো। ভালো থেকো।